রবি আর নেহার সুখের সংসার ছিল। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসত। কলকাতার এক ছোট্ট ভাড়া বাড়িতে তারা তাদের ছোট্ট মেয়ে পরীর সঙ্গে থাকত। রবি ছিল একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী আর নেহা ছিল একজন সাধারণ গৃহবধূ। তাদের স্বপ্ন ছিল একদিন বড় বাড়িতে থাকবে, পরীকে ভালো স্কুলে পড়াবে আর পরিবারের সব আবদার পূরণ করবে। জীবনটা স্বপ্নের মতো চলছিল, যতদিন না একটা ঝড় এসে সমস্ত কিছু ওলট পালট করে দিল। একদিন অফিস থেকে ফেরত আসার সময় রবি জানতে পারল তার কোম্পানি বন্ধ হয়ে গেছে। পুরো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে আর সমস্ত কর্মচারীকে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। প্রথমে সে বুঝতেই পারেনি কি করবে। হাতে সামান্য কিছু টাকা ছিল, কিন্তু সেটা কতদিন চলবে? কয়েকদিনের মধ্যেই নতুন চাকরি পেতে হবে। রবি নেহাকে আশ্বাস দিল ঠিকই, কিন্তু তার নিজের মনেই এক অজানা ভয় কাজ করছিল। কিন্তু সেই কয়েকদিন কেটে গেল মাসে, তারপর 2 মাস, 3 মাস। দিনের পর দিন সে চাকরির জন্য দৌড়তে লাগলো, ইন্টারভিউ দিতে লাগলো, কিন্তু কোথাও কাজ পেল না। কোম্পানির চাকরি হারানোর পর তার জীবন যেন অন্ধকারে ঢেকে গেল। সংসারের খরচ বাড়ছিল, কিন্তু আয় ছিল না। বাড়ি ভাড়া বাকি পড়ছিল, বাজারের দোকানদারেরও বাকি অনেক জমে গেছিল, বিদ্যুতের বিল জমে যাচ্ছিল। এক সময় তাদের বাড়িওয়ালাও এসে বলতে লাগলো, মাসের ভাড়া এবার মিটিয়ে দিন, না হলে বাড়ি ছাড়তে হবে। রবির মাথায় যেন বাজ পড়ল। পরীর জন্য ভালো খাবার কেনার সামর্থ্যও তার ছিল না। খাবারের প্লেটে অর্ধেক খাবার রেখে দিলে নেহা সেটাকে তুলে রাখত। বলতো, পরী, এটা আমি খাবো, আমার যখন খিদে পাবে তখন আমি এটা খেয়ে নেব। কিন্তু আসলে সে ওই খাবারটা খেত না। সে ওই খাবারটাকে তুলে রাখত তার ছোট্ট মেয়ে পরীর জন্য। যখন তার খিদে পাবে তখন সে তাকে ওই খাবারটা খাওয়াবে। সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ছিল, তাই রবি কিছু টাকা ধার নিল। কিন্তু এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। প্রথমে বন্ধুর কাছ থেকে ধার নিল, তারপর পরিচিতদের কাছ থেকে। কিন্তু টাকার অভাবে ধীরে ধীরে তারা সবাই মুখ ফিরিয়ে নিল। শেষমেশ রবি এক দালালের কাছে গেল। সে সহজেই টাকা দিয়ে দিল, কিন্তু সুদের হার ছিল ভয়ানক। সে ভেবেছিল 1 মাসের মধ্যেই টাকা ফেরত দিতে পারবে, কিন্তু কাজ না পাওয়ার ফলে সে ঋণ শোধ করতে পারল না। দালালের লোকজন একদিন সন্ধ্যায় বাড়িতে এসে দরজায় লাথি মারতে লাগলো। এই রবি, টাকা কোথায়, কবে দিবি? রবি কাঁপা কাঁপা গলায় বলল, আর একটু সময় দিন, আমি সব শোধ করে দেব। কিন্তু ওরা হেসে বলল, সময় তো অনেক দিলাম, এবার আমাদের টাকা না দিলে অন্য কিছু দিয়ে শোধ করতে হবে। নেহা এসব শুনে আতঙ্কে রবির হাত চেপে ধরল। তারা বুঝতে পারছিল এই মানুষগুলো সহজে ছাড়বে না। পরদিন সকালে নেহা রবিকে বলল, তুমি চিন্তা করো না, আমি একটা উপায় বের করব। রবি জানতো না নেহা কি বলছে। সে এটা বুঝতেও পারেনি যে সেই দিনটা তার জীবনের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেবে। সেদিন রাতে রবি যখন বাড়ি ফিরল তখন বাড়ির দরজা ভেজানো ছিল। সে ভেতরে ঢুকে দেখল পরী কাঁদছে, কিন্তু নেহা কোথাও নেই। পরী, মা কোথায়? পরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মা বলল বাবা আসার আগেই ফিরে আসবে, কিন্তু মা এখনও আসেনি। রবি মুহূর্তের মধ্যেই ভয় পেয়ে গেল। সে পাগলের মতো পুরো পাড়া খুঁজল, আত্মীয়দের ফোন করল, কিন্তু কেউ কিছুই জানতো না। তারপর হঠাৎ তার ফোন বেজে উঠল। তোর বউ আমাদের কাছে আছে, যদি তাকে বাঁচাতে চাস তাহলে কাল রাত 8টায় এই ঠিকানায় চলে আসবি। ফোনের ওপারে ছিল সেই দালালদের মধ্যেই একজন। রবি বুঝতে পারল নেহাকে তারা জোর করে নিয়ে গেছে। রবি ফোনটা কানে চেপে ধরে স্তব্ধ হয়ে গেল। দম বন্ধ হয়ে আসছিল তার, যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেছে। নেহাকে তারা কোথায় নিয়ে গেছে, ওরা কি করবে, এক মুহূর্তে মাথার মধ্যে হাজারো ভয় ঘুরতে লাগলো। হ্যালো হ্যালো, সে চিৎকার করে বলল, কিন্তু ওপার থেকে কোনো উত্তর এলো না। ফোন কেটে গেছে। রবি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল।
হঠাৎ করে সে নিজেকে সাহস দিতে লাগলো, এখন ভেঙে পড়লে চলবে না, ওকে বাঁচাতেই হবে। পেছন থেকে ছোট্ট পরী বাবার পায়ে এসে জড়িয়ে ধরল। বাবা, মা কোথায়? মা কেন ফিরে এলো না? রবির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে পরীর মাথায় হাত রাখল, গলার কাছে কান্না চেপে রেখে পরীকে বুঝিয়ে বলতে লাগলো, মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, মা আমাদের ছেড়ে কোথাও যাবে না। কিন্তু সে নিজেও জানতো এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। রবি কিছুতেই বসে থাকার মানুষ ছিল না। নেহাকে ফিরে পেতে হলে তাকে সাহসের সঙ্গে লড়তে হবে। সে প্রথমেই সেই দালালের খোঁজে বেরিয়ে পড়ল, যার কাছ থেকে সে টাকা ধার করেছিল। সেই লোকের নাম ছিল মুনতাসির। সে শহরের ভয়ঙ্কর দালালদের একজন, যে টাকা না দিলে পরে লোকের ঘর সংসার পর্যন্ত বিক্রি করে দিতে পারে। রবি ছুটে গেল মুনতাসিরের অফিসে। 4 তলা পুরনো এক বিল্ডিং, যার নিচে একটা অন্ধকার ঘুপচি ঘর ছিল। সেখানে বসেছিল মুনতাসির, বিশাল দেহি, গায়ে মোটা সোনার চেন, মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল। কি চাস তুই? রবি ভয় না পেয়ে সামনে দাঁড়িয়ে বলল, আমার স্ত্রী কোথায়? মুনতাসির এক ঝলক হেসে বলল, তোর ঋণের সুদ দিতে পারলি না, তাই আমরা বিকল্প পথ বেছে নিয়েছি। রবি ক্রোধে ফেটে পড়ল, তুমি জানো না তুমি কি করেছ? আমি আমার স্ত্রীকে ফিরে পাবই। মুনতাসির হাসল, পেতে চাইলে রাত 8টায় এই ঠিকানায় চলে আসবি। তবে হ্যাঁ, যদি হাতে টাকা না থাকে তাহলে তো কিছুই হবার নয়। সে একটা পুরনো কাগজের টুকরোয় একটা ঠিকানা লিখে রবির হাতে দিল। রবি কাগজের দিকে তাকালো। এটা শহরের সবথেকে কুখ্যাত এলাকা, একটা নিষিদ্ধ পল্লী। তার মাথা ঘুরতে লাগলো। না, এটা হতে পারে না। কিন্তু বাস্তব সত্য তার সামনে ছিল, নেহাকে বিক্রি করা হয়েছে। রবি দৌড়ে পুলিশের কাছে গেল। থানায় গিয়ে সে সমস্ত কথা খুলে বলল, স্যার, দয়া করে কিছু করুন, আমার স্ত্রীকে বাঁচান। পুলিশ অফিসার এক ঝলক রবির দিকে তাকিয়ে বলল, ওইসব জায়গার ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না। এটা তোমার পারিবারিক সমস্যা, যা করার তুমি নিজেই করো। রবির মাথায় যেন বাজ পড়ল। সমাজের রক্ষকই যখন এমন নির্লিপ্ত, তখন সে কি করবে? কিন্তু সে হাল ছাড়ল না। তার কাছে একটা সুযোগ ছিল, তাকে নিজেই নেহার কাছে যেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। রবি এখন সম্পূর্ণ অন্য এক মানুষ। সাধারণ জামা কাপড় ছেড়ে সে পরেছে দামি পোশাক, চোখে দামি চশমা, হাতে একটা ব্র্যান্ডেড ঘড়ি। সে কোঠায় ঢোকার আগে নিজের পরিচয় পাল্টে ফেলল। এখন সে একজন ধনী ব্যবসায়ী। সে এক রাতের জন্য হাজার হাজার টাকা খরচ করতে রাজি। কোঠায় প্রবেশ করতেই কোঠার ম্যানেজার তার সামনে এসে দাঁড়ালো। আমি এক বিশেষ মেয়ের খোঁজে এসেছি। ম্যানেজার এক ঝলক রবির দিকে তাকিয়ে হেসে বলল, এখানে অনেক নতুন নতুন মেয়ে আছে, কিন্তু বিশেষ কারোর জন্য এভাবে খোঁজ করলে দাম বেশি পড়বে। রবি চোখ গরম করে বলল, আমি টাকা দেব, কিন্তু আমি যা চাই তা পেলে তবেই টাকা পাবে। ম্যানেজার তাকে ভেতরে নিয়ে গেল। রবি একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আর সামনে যা দেখল তাতে তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগলো। নেহা এক কোণায় বসে কাঁপছে, তার শরীরে ছেঁড়া শাড়ি, চোখে ভয় আর যন্ত্রণা। সে রবিকে দেখে হতভম্ব হয়ে গেল। রবি, তুমি এখানে? রবি কোনো কথা না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমাকে ছাড়া আমি বাঁচব না নেহা, আমি তোমাকে এখান থেকে বের করব, কথা দিলাম। কিন্তু ওদের কথা শুনে বাইরে পাহারায় থাকা লোকেরা সন্দেহ করে ফেলল, এই লোকটা তো ক্রেতা না, মনে হচ্ছে অন্য কিছু। রবি বুঝতে পারল, এখনই যদি কিছু না করা হয় তাহলে সে নেহাকে নিয়ে এখান থেকে বেরোতে পারবে না। তার হাতে সময় কম আর সামনে বিপদ অপেক্ষা করছে। রবি শক্ত করে নেহার হাত চেপে ধরল। নেহার শরীর কাঁপছিল, চোখে ভয় আর হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। রবি, তুমি এখানে এলে কেন? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওরা না হলে আমাদের মেরে ফেলবে। রবি নেহার মুখের সামনে আঙুল রাখল।
নেহা এই মুহূর্তে আতঙ্কিত হলে চলবে না। তবে পাহারাদাররা বুঝে যাওয়ায় রবির রক্ত যেন হিম হয়ে গেল। সে জানত এখনই যদি সে কোনো উপায় না বার করে তাহলে এখন এখানে দুজনেই মারা পড়বে। দরজার বাইরে ৩-৪ জন পালোয়ান আকৃতির লোক দাঁড়িয়েছিল, হাতে লোহার রড আর বন্দুক। কি ভেবেছিলিস আমাদের সঙ্গে ফাজলামি করবি? এখন তোর মজা দেখাবো। ওদের নেতা ছিল বশির। সে ছিল নিষিদ্ধ পল্লীর সবথেকে ভয়ঙ্কর দালাল। তার কথাতেই মেয়েদের কেনা বেচা হয়, আর তার এক ইশারাতেই মানুষ গায়েব হয়ে যায় সারা জীবনের জন্য। বশির কাছে এসে রবির কলার চেপে ধরল। তোর এত বড় সাহস যে আমার ঘরে এসে নাটক করছিস? রবি মাথা ঠান্ডা রেখে বলল, আমি টাকা দিতে এসেছি, বিনিময়ে আমার স্ত্রীকে চাই। বশির হেসে উঠল, তোদের মতো গরিবগুলা টাকা কোথা থেকে পাবে? টাকা থাকলে কি তোকে ধার নিতে হতো? রবি তার পকেট থেকে মোটা টাকা বের করে দেখালো। এটা মাত্র অগ্রিম, আমার স্ত্রীকে ছাড়ো, বাকি টাকা তোমার লোকের হাতে দেব। বশির টাকার দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ থাকল, কিন্তু তারপরই সন্দেহ নিয়ে বলল, তুই টাকা পেলি কোথা থেকে? রবি কঠিন গলায় বলল, ওটা আমার বিষয়, তোমার নয়। যদি টাকা চাস তবে আমার স্ত্রীকে ছেড়ে দে। বশিরের চোখ মুখ কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। সে রবিকে সরাসরি বিশ্বাসও করতে পারছিল না, কিন্তু টাকা দেখে লোভও সামলাতে পারছিল না। বশির হাসতে হাসতে বলল, ঠিক আছে, তোর বিবিকে নিয়ে যা, তবে বাইরে আমার পাহারা আছে। আমি কিন্তু তোর বিবিকে নিয়ে যাওয়ার অনুমতি তোকে দিইনি। রবি বুঝতে পারল এখান থেকে ওদের বের হতে দিলেও বাইরে যেতে দেবে না, আর বাইরে গেলেই ওদের হত্যা করবে। তাই ওকে অন্য কিছু চিন্তা করতে হবে। সে নেহার দিকে তাকালো। নেহা তার চোখের ভাষা বুঝতে পারল। আমি রাজি আছি, নেহা ফিসফিস করে বলল। বশির পেছনে ফিরে লোকেদের নির্দেশ দিতে যাবে, তখনই রবি আচমকা সামনে রাখা গ্লাস ভেঙে এক টুকরো কাঁচ তুলে নিল, আর সেটা সরাসরি বশিরের গলায় চেপে ধরল। একটুও নড়লে তোর গলা কেটে দেব। বশির প্রথমে ভয় পেয়ে গেল, পরে রাগে কাঁপতে লাগলো। তুই কি আমার হাতে মরতে চাস? রবি চোখ রাঙিয়ে বলল, আমার কাছে হারানোর কিছু নেই, আমার স্ত্রীকে মুক্তি দে, তা না হলে তোকে এখানেই শেষ করব। রবি বলতে লাগলো, এখন যদি একটা গুলিও চলে তাহলে তুইও মরবি, আমিও মরব। রবির গলা শক্ত হয়ে গেল। আমার মরার ভয় নেই, কিন্তু তুই মরতে চাস তো? বশির এবার সত্যিই ভয় পেল। তার গলায় কাচের ধারালো টুকরোটা এতটাই চেপে ধরে রাখা হয়েছিল যে এদিক ওদিক হলেই একটা দুর্ঘটনা ঘটে যাবে। রবি জানতো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওকে কৌশলে এখান থেকে বেরোতে হবে। সে বশিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, নেহার হাত ধরে দরজার দিকে দৌড় দিল, কিন্তু বাইরে ছিল আরও ভয়ঙ্কর ফাঁদ। রবি নেহার হাত শক্ত করে ধরে দৌড়চ্ছিল, পেছনে বশিরের লোকেরা ধাওয়া করছিল। কোঠার করিডোর দিয়ে দৌড়তে দৌড়তে রবির বুক ধড়াস ধড়াস করছিল। যদি এখন ধরা পড়ে তাহলে ওরা ওদেরকে শেষ করে দেবে। কিন্তু ঠিক তখনই কোঠায় বড় দরজার বাইরে বিরাট আওয়াজ হলো, পুলিশ, সবাই হাত তুলে দাঁড়াও। রবি হতবাক হয়ে গেল, পুলিশ এখানে? কিন্তু কিভাবে? বশিরের লোকেরা থমকে দাঁড়ালো। কয়েকজন পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশের বন্দুকের আওয়াজ শুনে তারা সেখানেই জমে গেল। কেউ জায়গা থেকে নড়বে না, একজন পুলিশ অফিসার ধমকে উঠল। রবি তখনও স্তম্ভিত। কে পুলিশকে খবর দিল? ঠিক তখনই রবির চোখ পড়ল সেই মহিলার দিকে যাকে ও কোঠার ভেতরে দেখেছিল। নাম ছিল লাইলি। লাইলি আস্তে করে এগিয়ে এসে বলল, ভাই, তুমি এত সাহস করেছো তাই আমি আর চুপ থাকতে পারলাম না। আমি পুলিশের কাছে ফোন করে সব বলে দিয়েছি। রবির চোখে জল চলে এলো। এতক্ষণ সে ভেবেছিল এখানে সবাই তার শত্রু, কিন্তু না, এখানেও কেউ কেউ মানুষ আছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। বশিরকে হাতকড়া পরিয়ে ফেলা হলো। তার মুখ ততক্ষণে ফ্যাকাশে হয়ে গেছে। স্যার, এই লোকটা আমার স্ত্রীকে অপহরণ করেছিল।
রবি পুলিশের দিকে চিৎকার করে বলল। পুলিশ অফিসার গম্ভীর গলায় বলল, আমরা সব জানি। এই নিষিদ্ধ ব্যবসার বহু দিন ধরে সন্ধান করছিলাম, কিন্তু উপযুক্ত প্রমাণ পাচ্ছিলাম না। আজ এই সব অপরাধীদের হাতে নাতে ধরতে পারলাম। নেহা তখনও ভয় আর ধাক্কায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। রবি ওকে শক্ত করে বুকে টেনে নিল। সব ঠিক হয়ে গেছে নেহা, তুমি এখন মুক্ত। কিন্তু নেহার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রবি, শুধু আমি নয়, এখানে আরও কত মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, ওদের কি হবে? পুলিশ অফিসার দৃঢ় গলায় বললেন, আজকের পর থেকে এই জায়গা আর এমন থাকবে না। আমরা সব মেয়েকে উদ্ধার করব। সেখানে বন্দি থাকা অন্যান্য মেয়েরা কেঁদে ফেলল। ওদের মুখেও মুক্তির আনন্দ। পুলিশ বশির ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করল। লাইলির দিকে তাকিয়ে রবি কৃতজ্ঞতায় হাত জোড় করল। লাইলি ম্লান হাসি দিয়ে বলল, আমার মুক্তি হয়তো কখনোই হবে না, কিন্তু তোমরা অন্তত সুখে থাকো। রবি আর নেহা পরীর কাছে ফিরে গেল। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রবি মনে মনে প্রতিজ্ঞা করল, এবার থেকে ওরা নতুন জীবন শুরু করবে, যেখানে ভয় থাকবে না, অপমান থাকবে না, কেবল ভালোবাসা আর নিরাপত্তা থাকবে। পুলিশ বশিরকে ধরে নিয়ে যাওয়ার পরও রবি আর নেহার ভয় কাটছিল না। এত দিনের বন্দি জীবন, লাঞ্ছনা, অপমান সব যেন একসঙ্গে তাদের চারপাশে ঘুরছিল। নেহা রবির হাত শক্ত করে ধরল। রবি, এখন কি হবে? সমাজ আমাদের মেনে নেবে? রবি নেহার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সমাজ কি বলবে সেটা আমি ভাবি না। আমি জানি তুমি নির্দোষ। আমরা আমাদের মতো জীবন গড়ব। কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। যখন নেহা ফিরে এলো তখন সমাজ তাকে ভালো চোখে দেখল না। পাড়ার কিছু মানুষ ফিসফিস করে কথা বলছিল, আরে ওই মেয়েটা তো ওই নিষিদ্ধ জায়গা থেকে এসেছে। আরে হ্যাঁ, ওকে কি আবার কেউ বউ হিসেবে মেনে নেবে? ছি, রবিও নিশ্চয়ই দালালি করছিল। এই কথাগুলো নেহার কানে এসে বাজছিল। সে ভেতরে ভিতরে ভেঙে পড়ছিল। কিন্তু রবি এবার চুপ থাকলো না। একদিন পাড়ার সবাইকে একত্র করে রবি বলল, আপনারা যারা নেহাকে নিয়ে বাজে কথা বলছেন তারা কি জানেন, সমাজে এমন জায়গা তৈরি করেছে যেখানে জোর করে মেয়েদের বিক্রি করা হয়। আর এমন জায়গা থেকে কেউ যদি মুক্ত হয়ে আসে তাহলে তাকে দোষী বানানো হয়। কিন্তু যারা এই জঘন্য ব্যবসা চালায় তারা রয়ে যায় ক্ষমতার আসনে। পাড়ার কিছু মানুষ চুপ করে গেল, কিন্তু কেউ কেউ তবুও কটূক্তি করতে লাগলো। ঠিক তখনই পুলিশ অফিসার, যিনি নেহাকে উদ্ধার করেছিলেন, তিনি সামনে এসে দাঁড়ালেন। তিনি বলতে লাগলেন, এই সমাজের মানুষের উচিত নেহার মতো সাহসী মেয়েদের সম্মান করা, কারণ ওরা নির্যাতিত কিন্তু অপরাধী নয়। যদি কেউ এরপর ওর বিরুদ্ধে কটু কথা বলে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে, আর তাদের যথাযথ শাস্তি আমি দেব। এবার সবাই চুপ করে গেল। কিন্তু নেহা সিদ্ধান্ত নিল, সে শুধু সমাজের দয়া নিয়ে বাঁচবে না, সে এমন কিছু করবে যাতে তার পরিচয় সমাজের চোখে সম্পূর্ণ বদলে যায়। সে পুলিশের সহযোগিতায় বশিরের মতো অপরাধীদের বিরুদ্ধে আইনি মামলা শুরু করলো। এছাড়া নেহা তার মতো নির্যাতিত মেয়েদের জন্য একটি সংস্থা খোলার সিদ্ধান্ত নিল, যেখানে ওরা নিরাপদ আশ্রয় পাবে এবং নতুনভাবে জীবন শুরু করতে পারবে। একদিন নেহা তার সংস্থার অফিসের সামনে দাঁড়িয়ে রবির দিকে তাকিয়ে হাসল। রবি, তুমি যদি সেদিন সাহস না করতে তাহলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। রবি হাসল। সত্যিকারের ভালোবাসা মানে বিপদের সময় পাশে থাকা। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি অনেক নারীর অনুপ্রেরণা। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় সমাজে অনেক অন্যায় হয়, কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তারাই সত্যিকারের বীর। এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে এই কাহিনী থেকে আমার দর্শক বন্ধুরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারে।
তবুও যদি এই কাহিনীর কোনো অংশ আমার কোনো দর্শক বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এমনই শিক্ষামূলক ও সমাজ সংস্কারক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।